আচ্ছা, গত ক্লাসটা একটা হালকা রিপিট হয়ে যাক। অনেকেই ছিলে না, আলোচনা সেভাবে বুঝতে পারোনি। আমি আজকে হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই করোইনি, একজন ছাড়া। নিশ্চয়ই সমস্যা। আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছিলাম। ফ্রেজটা কি সেটা শুরুতে আলোচনা করেছিলাম, যদিও তবু জাস্ট একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেটার মধ্যে সাবজেক্ট ভার্ব এগুলো থাকার কথা নয়, থাকবে না। সাবজেক্ট ভার্ব শুধুমাত্র সেন্টেন্সে থাকে। আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, যে গ্রুপ অফ ওয়ার্ডস হবে, গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লিয়ার সেন্স দিবে না, ঠিক আছে, নো ক্লিয়ার সেন্স। 3 নাম্বার হচ্ছে নো সাবজেক্ট নো ভার্ব, এখানে নো মানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। আর কি হতে পারে, এই ওয়ার্ডসগুলো ইন্টার রিলেটেড হবে, ইন্টার রিলেটেড ওয়ার্ডস। যাই হোক, এই কয়েকটা জাস্ট দিয়েছিলাম আমি। একটা ফ্রেজ উদাহরণ হিসেবে বলি, যে দ্য বয় উইথ হোয়াইট ড্রেস, এই অংশটা যদি আন্ডারলাইন করি, উইথ হোয়াইট ড্রেস, সাদা পোশাক যুক্ত একটা ছেলে। ছেলেটাকে কি, ছেলেটার বিষয়ে বর্ণনা করছে এই অংশটুকু। তো এই অংশটুকুকে আমরা একটা ফ্রেজ বলবো। দেখো এখানে উইথ আছে, হোয়াইট ড্রেস, একে অপরের সাথে ইন্টার রিলেট করছে সবগুলো ওয়ার্ড, তাহলে ইন্টার রিলেটেড হলো। এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, নো ভার্বও নেই, নো ভার্ব নো সাবজেক্ট হলো। এটা ক্লিয়ার সেন্স দিচ্ছে না। সাদা পোশাক যুক্ত, কি সাদা পোশাক যুক্ত, কিছু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, তাহলে নো ক্লিয়ার সেন্স। এবং এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে। তাহলে এই সব বৈশিষ্ট্যগুলো থাকবে একটা ফ্রেজের মধ্যে। এই ফ্রেজগুলোকে কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। আমি জাস্ট দ্রুত এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নিও। ফ্রেজ 5 ভাগে ভাগ করেছিলাম আমরা, যদিও এর ভাগ অনেকগুলো। ফাংশনাল ভাগ হতে পারে, আর স্ট্রাকচারাল ভাগ হতে পারে। আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারটা তেমনভাবে আসবে না পরীক্ষায়, সেগুলো দরকার নেই। ফাংশনে 5 ভাগে আমরা মোটামুটি নিয়েছি। নাউন ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যাডভার্ব ফ্রেজ হবে, আর ভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন। এই 5টা ফ্রেজ আমরা মোটামুটিভাবে পাই। অনেক বই আছে 5টা, অনেক বই আছে 3টে, অনেক বই আছে আবার কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজও পাওয়া যায়। তবে আমরা মেনলি এই 5টা ভাগকেই ভালো করে ডিটেলসে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এখানে এক এক করে আমরা আলোচনা শুরু করি। নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কোনগুলোকে বোঝানো হয়েছে? এক্স্যাক্ট আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভাববো। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের মধ্যে ফ্রেজ থাকে, সাবজেক্টটাই ফ্রেজ হিসেবে থাকে, অথবা অবজেক্টটা ফ্রেজ হিসেবে থাকে, তাহলে এই দুটো ফ্রেজকে আমরা নাউন ফ্রেজ বলবো। আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব, জাস্ট টেকনিক্যালজি। এই দুটোকে আমরা নাউন ফ্রেজ বলবো। কিভাবে আমরা দেখে নাও একটু। যদি দ্য বয়
ধরো না এমনটাই লিখলাম ছোট্ট করে, ইজ ক্লেভার। তো এখানে সাবজেক্টটা কি? দ্য বয়। দ্য বয় একের বেশি ওয়ার্ড আছে, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটাকেই আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। ঠিক আছে? কিংবা ধরে নাও the flying birds are কিছু ফ্লাইং বার্ডস পুরো অংশটাই যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে এখানে একটা বিষয়কেই বলছে, সেটা হচ্ছে সাবজেক্ট। এই পুরোটাই সাবজেক্ট। সাবজেক্ট হলেই আমরা কি মনে করব? এটাকে নাউন ফ্রেজ মনে করব। এটুকু ক্লিয়ার হলো সবার? যদি সাবজেক্ট থাকে অথবা অবজেক্ট থাকে, তাহলে সেগুলোকে আমরা অবশ্যই কিসের সাথে তুলনা করব? নাউন ফ্রেজের সাথে। সাবজেক্ট অথবা অবজেক্ট। ধরো আরো কয়েকটা লিখছি আমি। she bought a ধরো নাও নিউ সাইকেল, এমন আছে। তো এই অংশটুকু আন্ডারলাইন করা আছে, তাহলে আমার কি দেখতে হবে? এই অংশটা কিসের কাজ করছে সেন্টেন্সে? সি বট কিনেছিল, সে কি কিনেছিল? সাইকেল কিনেছিল। শুধু সাইকেলটা অবজেক্ট, কিন্তু অবজেক্টের সাথে আমার কি দেওয়া আছে? মডিফায়ার দেওয়া আছে, নিউ, এ, এগুলো সব কি তার মডিফায়ার। পুরোটাই যেহেতু আন্ডারলাইন করা আছে, এই পুরোটাই অবজেক্টের সাথেই সম্পর্কিত ইন্টার রিলেটেড ওয়ার্ড, তাই এটা অবজেক্ট হিসাবেই কাজ করছে পুরোটাই। এই জন্য এটাকে আমরা কি মনে করি? নাউন ফ্রেজ। এইটুকু বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার হলো সবার? হয় অবজেক্ট হতে হবে পুরো ফ্রেজটা, অথবা সাবজেক্ট হতে হবে পুরো ফ্রেজটা, তাহলে এটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। জাস্ট সিম্পল নাউন। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি জিনিস? অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে কি থাকবে? অ্যাডজেক্টিভের গুণ থাকবে। তার মানে নাউন বা প্রোনাউনকে এরা কি করবে? মডিফাই করবে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। ধরে নাও দ্য বয় উইথ, মিউট করে দাও, কার চলছে? রেড শার্ট, the boy with red shirt played with me। ধরো না এমন একটা সেন্টেন্স আছে। তো এখানে দ্য বয়, এটা হচ্ছে কি? সাবজেক্ট। পুরোটাই সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। এই পুরোটাই যখন আমাকে আন্ডারলাইন করে দিবে, তাহলে এটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ হয়ে যাবে, পুরোটাই যদি আন্ডারলাইন করে দেয়। কিন্তু যদি শুধুমাত্র এইটুকু আন্ডারলাইন করে, উইথ রেড শার্ট, তখন এই উইথ রেড শার্ট কার সম্পর্কে কথা বলছে? এটা তো একটা ফ্রেজ, উইথ রেড শার্ট। কার সম্পর্কে কথা বলছে? এই বয় সম্পর্কে। তাহলে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে উইথ রেড শার্ট এই ফ্রেজটা। তখন এই ফ্রেজটা হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যদি পুরোটাই আমাকে আন্ডারলাইন করে দিত, তাহলে পুরোটাই কিসের কাজ করছিল? সাবজেক্টের। সুতরাং এটা নাউন ফ্রেজ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার আন্ডারলাইন করা আছে এইটুকু অংশ, তাই আমরা এইটুকু অংশ যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। তাহলে এ কি করবে? নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করবে। ওই অংশটুকু যদি আন্ডারলাইন শুধু থাকে,
তাহলে সেই অংশটুকুকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমরা আরও উদাহরণ দেখছি তাহলে। যেমন ধরো, দ্য বুক উইথ রেড কভার, এগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। ইজ মাইন, ধরো এমন একটা সেন্টেন্স আছে। তাহলে এখানে কি উইথ রেড কভার যদি এইটুকু আন্ডারলাইন করা থাকে, তাহলে এইটুকু এক্সট্রা ইনফরমেশন কার? এই সাবজেক্টের। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় কি করে? নাউনের বা প্রোনাউনের যেটা অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য সেটা ফলো করে, মানে দোষ গুণ বা এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হলো? আমরা আরও আলোচনা করব এগুলো। যেমন ধরো, আরও লিখছি আমি। She bought a cycle with nice bell, ধরনা এমন আছে। এখানে অবজেক্ট কোনটা? সাইকেল। এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে সাইকেল সম্পর্কে, উইথ নাইস বেল। সাইকেলের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, তাই না? যদি পুরোটাই আমার দিত তাহলে আমরা নাউন ফ্রেজ বলতাম, কিন্তু শুধুমাত্র দিয়েছে আমার, যদি দাগ দেয়, আন্ডারলাইন করে রাখে উইথ নাইস বেল, তাহলে এইটুকু অংশ হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার হলো বিষয়টা? অ্যাডজেক্টিভ শুধুমাত্র কি করবে? এক্সট্রা ইনফরমেশন দেবে, হয় অবজেক্টের অথবা সাবজেক্টের। কিন্তু পুরো সাবজেক্টটাকে যখন আমরা আন্ডারলাইন করব তখন ওটা নাউন ফ্রেজ হয়ে যাবে। পুরো অবজেক্টটাকে যখন আমরা আন্ডারলাইন করব তখন সেটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। কিন্তু এই অবজেক্ট বা সাবজেক্টের বিষয়ে যদি এক্সট্রা ইনফরমেশন দেয়, যে অংশটুকু এক্সট্রা ইনফরমেশন দেবে সেটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ব্যাস, এটুকু ক্লিয়ার হয়েছে? বলো। এবার আমরা অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কোনগুলো? একটা সেন্টেন্সে আমরা বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোর পাশাপাশি আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো যেই অংশটা কমপ্লিমেন্ট হবে সেই অংশটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। জাস্ট আমি এগুলো ট্রিক দিচ্ছি আলোচনা তোমাদের, ঠিক আছে? যে অংশটা কমপ্লিমেন্ট হবে সেটাই অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা দেখি। ধরে নাও, হি ওয়ার্কড উইথ কেয়ার। ওয়ার্কড, কাজ করেছিল। কেমনভাবে কাজ করেছিল? উইথ কেয়ার। এই অংশটা কি? কমপ্লিমেন্ট। কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের এর আগে আলোচনা হয়েছে অনেকবার, সুতরাং এটুকু বুঝতে পারছো কমপক্ষে এটা যে কমপ্লিমেন্ট। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার হয়েছে? এবার ধরো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে মনে হবে যে অ্যাডজেক্টিভের মতো আছে। যেমন ধরো, আচ্ছা এরকম সেন্টেন্স লিখি আমরা। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। তাহলে ইন দ্য মর্নিং সকালবেলাকে বোঝানো হচ্ছে। এই তিনটে ইন্টার রিলেটেড ওয়ার্ড, এটা একটা ফ্রেজ, সুতরাং এই অংশটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটা কমপ্লিটলি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে।
সেন্টেন্স, ওয়েক আপ, উঠি, কখন উঠি, ইন দ্য মর্নিং, কখন দিয়ে আনসার পাওয়া যাচ্ছে। সুতরাং এটা কি কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টগুলো সবসময় বললাম অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করবে। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, আর কি ছিল যেন, অ্যাডভার্ব, এই তিনটে বিষয় এর আগের দিন আলোচনা হয়েছিল। জাস্ট আমরা আজকে যে গ্রুপে দিয়েছিলাম তোমাদের সে কটা উদাহরণ দেখে আলোচনা করব। ঠিক আছে, এটুকু আলোচনা করি, যদি টাইম পাই তাহলে প্রিপোজিশন ফ্রেজ আলোচনা করব। কোশ্চেনাল ফ্রেজ। আচ্ছা, প্রথম পেজটাই দেখতে পাচ্ছ কি? লেখা বোঝা যাচ্ছে না? একটু ছোট হয়ে গেল। এবার এই পেজটা শুধু দেখো। দেখো প্রথম অংশটা কি ছিল? প্রথম অংশটা ছিল উইথ দ্য ব্রাইট ব্লু আইজ। এটা কার সম্পর্কে কথা বলছে? দ্য বয়, সাবজেক্টের সম্পর্কে। সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, যে ধরো পরেরটা আছে টু উইন দ্য অ্যানুয়াল ড্রামা ট্রফি। এটা কিসের বিষয়ে কথা বলছে? দ্য এন্টায়ার ক্লাস ওয়ান্টস, দ্য এন্টায়ার ক্লাস এটা সাবজেক্ট, পুরো ক্লাসটা, ওয়ান্টস চাই, এটা হচ্ছে ভার্ব। কি চাই? কি চাই, এই পুরো অংশটাই চাই, পুরো অংশটাই হচ্ছে কি ফ্রেজ। এটাকে পুরো আন্ডারলাইন করা আছে। কমপ্লিমেন্ট কি করে হয়? কি দিয়ে প্রশ্ন করে তো আনসার পাওয়া যাচ্ছে। ভালো করে দেখো, দ্য ক্লাস ওয়ান্টস চাই টু উইন দ্য অ্যানুয়াল ড্রামা ট্রফি, অ্যানুয়াল ড্রামা ট্রফিটা জিততে চাই। কি চাই, কি দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া যাচ্ছে। সুতরাং এটা নাউন ফ্রেজ, মানে এটা অবজেক্ট। কি দিয়ে আনসার পাওয়া যাচ্ছে না? ক্লিয়ারলি দেখো, আমি এই রুলসটা তো আলোচনা করেছিলাম। দ্য এন্টায়ার ক্লাস ওয়ান্টস চাই, কি চাই, এই অংশটা পুরোটাই চাই। তাহলে এটা অবজেক্ট, এবং অবজেক্ট হলে কি হবে? নাউন ফ্রেজ হবে। দেখো দেখতে মনে হচ্ছে যেন ভার্ব বা অ্যাডভার্ব, এগুলো হয়তো অনেকে ভাবছো, কিন্তু ইজিলি এটা আমি বললাম সহজ ট্রিক্স। সেটা হচ্ছে কি, সাবজেক্ট হলে নাউন ফ্রেজ হবে, অবজেক্ট হলে নাউন ফ্রেজ হবে। ক্লিয়ারলি বোঝা গেল? সাবজেক্ট এখানে ছিল না, এখানে ছিল উইথ উইথ ব্রাইট রেড আই, এটা ছিল সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। এটা বুঝতে তো সমস্যা নেই, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এইটাতে দেখো, এটা অবজেক্ট আমরা বুঝতে পারলাম না। যদি আমরা বুঝতে পারতাম যে এটা অবজেক্ট, এবং বললাম যে অবজেক্ট হলে সেটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে এটা স্পষ্ট নাউন ফ্রেজ। এবার দেখো পরেরটা, দ্য চিতা র্যান উইথ ইনক্রেডিবল ব্রেথ টেকিং স্পিড। দেখো র্যান, চিতা র্যান, দৌড়াচ্ছে, কেমনভাবে দৌড়াচ্ছে সে বর্ণনাটা দেওয়া হয়েছে। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, তার মানে কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলে কি বললাম আমরা? অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? শুধু এইটুকু আমরা খেয়াল করবো, জাস্ট আর কিছু না। কমপ্লিমেন্ট আছে না, সাবজেক্ট না অবজেক্ট, না সাবজেক্ট সম্পর্কে বা কমপ্লিমেন্ট সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। এক্সট্রা যখন ইনফরমেশন দিবে তখন এই অংশটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, আর নাহলে সাবজেক্ট অবজেক্ট হলে নাউন, আর নাহলে কমপ্লিমেন্ট হলে অ্যাডভার্ব। ব্যাস, তিনটা বিষয় ইজিলি মনে থাকবে। দ্য ফাইনাল এক্সাম ওয়াজ আনবিলিভেবল লং লং এক্সস্টিং। তো ফাইনাল এক্সাম কেমন ছিল? ফাইনাল এক্সাম কেমন ছিল, কেমন দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া যাচ্ছে, সুতরাং এটা কমপ্লিমেন্ট। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে অসুবিধা আছে? নেক্সট হচ্ছে উই ডিসাইডেড টু পিচ আওয়ার ক্যাম্পিং টেন্ট রাইট বিসাইড দ্য রাশিং রিভার। কোথায়, কোথায় দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে এটা? আমরা টেন্ট তাঁবু টাঙিয়েছিলাম কোথায়? রাইট বিসাইড দ্য রাশিং রিভার, রাশিং রিভারের ঠিক বিসাইড, পাশে। কোথায়, কোথায় দিয়ে আনসার, সুতরাং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে অ্যাডভার্ব। ক্লিয়ার হচ্ছে? নেক্সট হচ্ছে কি, দ্য ওল্ড উডেন ক্লক অন দ্য ম্যান্টেল। দ্য ওল্ড উডেন ক্লক, এটা কি বলছে? এটা বুঝো। দ্য ওল্ড উডেন ক্লক অন দ্য ম্যান্টেল,
স্টপড টিকিং। স্টপড এটা হচ্ছে ভার্ব, তাহলে তার আগে এটা কি সাবজেক্ট। পুরোটাই দেখো, পুরোটাই কি দিয়েছে, আন্ডারলাইন করে রেখেছে, কারণ সাবজেক্ট পুরোটাই যখন আন্ডারলাইন তখন নিঃসন্দেহে এটা কি হবে, নাউন ফ্রেজ। বুঝাচ্ছে বিষয়টা? দ্য প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড ইন আ হাইলি প্রফেশনাল ম্যানার। ডেলিভার্ড করা হয়েছিল কিভাবে, কিভাবে ডেলিভার্ড করা হয়েছিল, কমপ্লিমেন্ট। কিভাবে দিয়ে প্রশ্ন, সুতরাং এটা কি অ্যাডভার্ব ফ্রেজ। হাউসেস ইন মেট্রোপলিটন সিটিজ আর ফার টু এক্সপেন্সিভ। হাউসেসগুলো কেমন ছিল, হাউসেসগুলো কেমন ছিল, ফার টু এক্সপেন্সিভ। টু এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ হয়েছিল, তার মানে এটা আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। মেট্রোপলিটন সিটিজগুলো টু এক্সপেন্সিভ, মানে সিটিজকে সিমিলার হিসেবে তুলে ধরা হয়েছে। আমি বলেছিলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এটা যেমন সেটা এর সম্পর্কে তথ্য দিয়েছে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে। বুঝতে পারছো বিষয়টা? যেমন ধরো আমি এটা বলেছিলাম বোধহয়, দ্য গার্ল ইজ বিউটিফুল। ধরো না এমন একটা সেন্টেন্স আছে, তো দ্য গার্ল এটা সাবজেক্ট, আর বিউটিফুলটা কি এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। তো সাবজেক্টের কমপ্লিমেন্ট যখন, তখন সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না, সুতরাং এটা কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল বিষয়টা? এটা কার অ্যাডজেক্টিভ, এই সাবজেক্টের অ্যাডজেক্টিভ। এখানেও সেম বিষয়টা আছে, এইটুকু জাস্ট তোমাদের বুঝতে অসুবিধা হবে, বাকি সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে দেখো 9, টু সলভ দিস কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম রিকোয়ার্স পিওর লজিক। এই অংশটাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে তোমাদের। দেখো কি দেখে মনে হচ্ছে একদম পিওর সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টেরই কাজ করেছে, তাই না? টু সলভ দিস কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস রিকোয়ার্স পিওর লজিক। রিকোয়ার্সটা হচ্ছে ভার্ব, তাহলে এটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তার মানে এটা কি হওয়ার কথা, নাউন ফ্রেজ। অবশ্যই নাউন ফ্রেজই হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় কাজ করছে, যদি আমরা এটাকে এইভাবে লিখতাম, ইট দিয়ে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে, ইট ইজ রিকোয়ার্ড বা ইট রিকোয়ার্স, ধরো এমনভাবে সেন্টেন্সগুলো যদি থাকতো, ইট রিকোয়ার্স পিওর লজিক, পিওর লজিক, তারপরে টু সলভ দিস কমপ্লেক্স, এরকম আছে বা আরও কিছু আছে। তো এই অংশটা তখন কি হয়ে গেল, এই অংশটা কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল, সেন্টেন্সে কমপ্লিমেন্টের কাজ করতে লাগলো। ভালো করে খেয়াল করো, ইট সাবজেক্ট হিসেবে কাজ করছে, রিকোয়ার্সটা ভার্ব, পিওর লজিক এটা প্রয়োজন, পিওর লজিক কি প্রয়োজন, পিওর লজিক, তাহলে এটা অবজেক্ট হয়ে গেল এবং বাকি অংশটা কি হয়ে গেল, কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে কমপ্লিমেন্ট হলে কি হবে, অবশ্যই অ্যাডভার্ব হওয়ার কথা, অবশ্যই অ্যাডভার্ব হওয়ার কথা। এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে এই সরাসরি বসে আছে, তাই এটাকে আমরা নাউন ফ্রেজ করব। ঠিক আছে? তাহলে এটাই যদি উল্টো দিকে এভাবে বসতো তাহলে আমরা কি করতাম, অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ করতাম। ক্লিয়ার হয়েছে? আমরা জাস্ট ওইটুকু খেয়াল রাখবো যে সাবজেক্ট হিসেবে বসেছে না অবজেক্ট হিসেবে না কমপ্লিমেন্ট হিসেবে, নাকি কমপ্লিমেন্ট বা সাবজেক্ট বা অবজেক্টের মডিফায়ার হিসেবে, ওদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এই হিসাবে। এইটুকু মনে রাখলে আমাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ। তাহলে দ্য টিচার এক্সপ্লেইনড দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট ভেরি স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, এটা বুঝতে সমস্যা নেই। দ্য টিচার এক্সপ্লেইনড, কি এক্সপ্লেন করছিল, দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট এক্সপ্লেন করছিল, কিভাবে এক্সপ্লেন করছিল, ভেরি স্লোলি। কিভাবে এক্সপ্লেন করছিল, কাকে মডিফাই করছে, ভার্বকে। কিভাবে এক্সপ্লেন করছিল, তার মানে এই অংশটা কি কমপ্লিমেন্ট, ভার্ব অবজেক্টের পরে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলে কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। এইটুকু বুঝতে অসুবিধা নেই আশা করি। এবার পরের অংশটা যাই। এখানে কি দেখো, সেম একই রকম সিস্টেমে দেওয়া আছে। দ্য লেডি উইথ দ্য এলিগেন্ট সিল্ক ড্রেস, উইথ দ্য এলিগেন্ট সিল্ক ড্রেস এটা কার সম্পর্কে বলছি, লেডি সম্পর্কে, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। বোঝা গেছে বিষয়টা? দ্য রেস্কিউ টিম ওয়ার্কড উইথ টোটাল ডেভোটেশন। ওয়ার্কড কেমনভাবে ওয়ার্ক করছিল, কেমনভাবে ওয়ার্ক করছিল,
অ্যাডভার্ব ফ্রেজ। কেমনভাবে ওয়ার্ক করছিল, ওয়ার্কটা কেমনভাবে, তাহলে কমপ্লিমেন্ট। A basket of freshly picked red apples sat on the kitchen counter. Sat verb, তার আগে এটা কি পুরোপুরি সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা কি হবে, নাউন ফ্রেজ। বুঝতে অসুবিধা হচ্ছে? তারপরে কি আছে, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং হিডেন, চিলড্রেন খেলছিল, কোথায় খেলছিল, আন্ডার দ্য ওল্ড উডেন ব্রিজ, ওল্ড উডেন ব্রিজের নিচে, তাহলে এটা কি হবে, কোথায় খেলছিল, কোথায় কমপ্লিমেন্ট, তাহলে এটা কি অ্যাডভার্ব। ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? The presentation delivered by the CEO was full of invaluable insights. Presentation delivered করছিল যেটা CEO, সেটা কি ছিল, full of invaluable insights. full of invaluable, প্রেজেন্টেশনটা কেমন ছিল এইটার বর্ণনা দিয়েছে। তাহলে আমরা কি প্রেজেন্টেশন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে নিতে পারি। তাহলে লিঙ্কিং ভার্ব দিয়ে যেগুলো থাকবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেজই করে আসবে তোমরা, ঠিক আছে? ওয়াচিং ক্লাসিক্যাল মিউজিক্যাল কনসার্টস, এটা কি পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে ভার্ব আছে, তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করলে কি হবে, নাউন ফ্রেজ। বুঝা যাচ্ছে বিষয়গুলো? তারপরে কি আছে, তারপরে কি আছে, মাচ লেটার দ্যান শিডিউলড, এখানে আছে দ্য লোকাল ট্রেন অ্যারাইভড মাচ লেটার দ্যান শিডিউলড, মাচ লেটার দ্যান শিডিউলড, কখন এসেছিল, কখন এসেছিল, এই টাইমকে উল্লেখ করেছে, কারণ এটা অ্যাডভার্ব, সুতরাং এটা অ্যাডভার্বের ফ্রেজ। তারপরে কি আছে, দ্য প্রজেক্ট ম্যানেজার ওয়ান্টস এ কম্প্রিহেন্সিভ ডিটেইলড রিপোর্ট বাই ফ্রাইডে। ওয়ান্টস, ওয়ান্টস কি চাওয়া, কি চাই, এটা কমপ্লিটলি কি অবজেক্ট, কমপ্লিটলি অবজেক্ট, তার মানে এটা আমরা কি নিতে পারি, যদি এইটুকু দিত শুধু তাহলে অন্যরকম হতো, কিন্তু পুরোটা যখন দিয়েছে তখন এটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে নিব অবশ্যই। তারপরে সুভেনিয়ার মেড অফ পিওর সিলভার অ্যান্ড গোল্ড, মেড অফ, এই অংশটুকু আমরা কিসে নেব, অ্যাডজেক্টিভ, কার সম্পর্কে বলা হয়েছে এটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়াইল্ড বার্ডস মাইগ্রেটেড টু এ মাচ ওয়ার্মার ক্লাইমেট, মাইগ্রেটেড, কোথায় মাইগ্রেট করছিল, কোথায় মাইগ্রেট করছিল, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন, কমপ্লিমেন্ট এটা, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। এইভাবে পুরো আলোচনাটা আছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফ্রেজ আমরা মোটামুটি বুঝলাম। যদিও তোমাদের সমস্যা যদি মনে হয় তাহলে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা আরেকবার দেখে নেবে। নেক্সট হচ্ছে ভার্ব ফ্রেজ। এটা খুবই সিম্পল, খুবই সহজ। সেটা হচ্ছে একসাথে যদি একাধিক ভার্ব থাকে তাহলে সেগুলোকে আমরা ভার্ব ফ্রেজ হিসাবে ধরবো। যদি এটা, হ্যাঁ বলো। এটা সহজ আছে, এটা দেখে না, শুধু জাস্ট প্রিপোজিশনটা আলোচনা পরে করবো, কারণ প্রিপোজিশন ফার্স্ট একটা সিলেবাস। এটা ভার্বটা সহজ আছে। যেমন ধরো একসাথে যদি ভার্ব থাকে, আই অ্যাম ইটিং রাইস, তো এখানে ভার্ব কটা আছে, অ্যাম আর ইটিং, দুটো একসাথে ভার্ব আছে, তাহলে এই দুটো ভার্বকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। ব্যাস। শি হ্যাজ বিন ডুইং ওয়েল, ধরো এমন একটা সেন্টেন্স আছে, একসাথে এই ভার্বগুলো আছে, সুতরাং এগুলো যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এগুলোকে ভার্ব ফ্রেজ বলে। তার মানে একসাথে যেগুলো ভার্ব থাকবে সেগুলো ভার্ব ফ্রেজ। ব্যাস, এটা বুঝতে সমস্যা নেই, এটা খুবই সহজ ছিল, এই জন্য আমি আলোচনা করলাম। ক্লিয়ার হয়েছে বিষয়টা? একসাথে যদি একাধিক ভার্ব থাকে, একসাথে একাধিক ভার্ব, ভার্বগুলো তো আমরা চিনব নিশ্চয়ই, সেন্টেন্সে কোনটা কোনটা ভার্ব, তাহলে একসাথে যদি একাধিক ভার্ব থাকে তাহলে সেগুলোকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। ব্যাস, আর কোনো ঝামেলা নেই এখানে। এটা বুঝতে অসুবিধা কেন? এখানে অ্যাম আর ইটিং দুটো ভার্ব আছে, তাহলে এখানে যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে আমরা এটাকে ভার্ব ফ্রেজ বলতাম। হ্যাজ বিন ডুইং, এখানে পুরোটা যদি তিনটা আন্ডারলাইন করা থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম, ভার্ব ফ্রেজ বলতাম। বুঝা যাচ্ছে বিষয়গুলো? যেমন ইজ ড্রিভেন, ধরে নাও এমন আছে,
তো দুটো একসাথে ভার্ব আছে, এটাকে আমরা কি বলবো? ভার্ব ফ্রেজ বলবো। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে একাধিক যদি ভার্ব থাকে এবং সেগুলোকে আন্ডারলাইন করা থাকে, তাহলে সেগুলোকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে দেখব। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ব্যাস, এটা জাস্ট তোমরা মাথায় রাখো। আমরা আর তাহলে দেরি করছি না। যদি কোথাও সমস্যা মনে হয় আবারও, তাহলে আমি এইটাকেই রেকর্ডিং করলাম, গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা 2-1 বার দেখবে। এবং আমি আবার নতুন করে একটা প্র্যাকটিস দিচ্ছি, যে এইটি তো আমি করে দিলাম, নতুন করে আবার একটা কোশ্চেন প্র্যাকটিস রেডি করে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।